ঠিক আছে? তাহলে আমরা যদি মূলত কোন একটা এরিয়া ধরে আমরা ধরে নিলাম এই এরিয়াটা আছে যারা আছে স্পেসিফিক আমাদের কি এটার কি প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মানটা হবে টোটাল কি মূল ফ্যাসাদ, যেটা শুধুমাত্র ফ্যাসাদ দিয়া থাকবে সেটা হলো কোন একটা ক্ষেত্রের উপর প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান। তাহলে প্রযুক্ত বল মিন্স কোনটা, যেটা টোটাল কি টোটাল ফোর্সটা না, ফোর্সটাই তো প্রযুক্ত বল, ওটা প্রতি একক ক্ষেত্রফলের উপর মানটাই হবে ফ্যাসাদ। তাহলে তার এককটা হয় মূলত নিউটন, ফোর্সের একক নিউটন, এরিয়ার একক মিটার স্কোয়ার। ক্লিয়ার? আর টোটাল ফ্যাসাদ, তাহলে টোটাল ফ্যাসাদ মিন্স কি টোটাল এরিয়াটা। তাহলে আমি টোটাল ফ্যাসাদ যদি বের করতে হয় ফ্যাসারের সাথে যদি এরিয়াটা গুণ করে দিই তাহলে টোটাল ফ্যাসাদটা পেয়ে যাবো না? এটাই তো টোটাল ফ্যাসাদ। এটা হলো প্রতি একক ক্ষেত্রফল উপর প্রযুক্ত বলের মান, আর এটা হলো এরিয়া। তাহলে দুইটা গুণ করে দিলে আমি টোটাল ফ্যাসার পাচ্ছি। তাহলে টোটাল ফ্যাসারের একক হবে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার কাটা আর তাকে নিউটন। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? মূলত জি না। মানে মূলত বেসিক জিনিসগুলো হলো এটা। আপনি একটা জিনিস ইউজ করছেন, ঠিক আছে, এটার আসলে এটার মানে এটা নিয়ে যদি একটু ডিফারেন্ট কিছু আসে সেটা পারাই হলো মূল বেসিক। এখন আমরা তো যেভাবে আছে মনে করেন ফ্যাশন মিস ফ্যাশন মুখস্থ করে দিলাম, ফ্যাশন বের করতে বলছে ফ্যাশনটা বের করলাম, ফোর্থ বাই এরিয়া, আর কিছু চিন্তা করি না। এটাই মূলত সমস্যা আর কি। ফ্লুইডের ক্ষেত্রে পাস করতে গেলে আপনাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে, বিশেষ করে ইউনিট কনভার্সন, ইউনিট গুলা একটু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে আর কি। কারো কোনো প্রশ্ন আছে নাকি এটা নিয়ে? নাই? আচ্ছা, আমরা শেয়ার স্ট্রেস পড়ছি, সবাই কি শেয়ার স্ট্রেসের নাম শুনছি? শেয়ার স্ট্রেস, হ্যাঁ আমি শুনেছি। আচ্ছা সবাই শেয়ার স্ট্রেস আমরা পড়ছি। এখন আমি যদি এটা নিয়ে একটু আলোচনা করি, এখানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টার্ম যেটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি, বিশেষ করে এটাতে এরিয়ার গুলা কাজ ভুল করি আর কি। শিয়ার স্ট্রেসের ফর্মুলাটা কি? ফোর্স বাই এরিয়া। এটা কি আমরা সবাই জানি তো? একদম সিম্পল জিনিস, ফোর্স বাই এরিয়া। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে সেটা হলো আমরা ফোর্স তো প্রয়োগকৃত ফোর্স সেটা আমরা জানি, কোনো বস্তুর উপর বা কোনো ব্লকের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করব সেটাই হলো ফোর্স। কিন্তু এরিয়া কোনটা, এটা নিয়ে কেউ কারো কি কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা? এরিয়া আমি কোন এরিয়াটা কাউন্ট করব, এটা কি ক্রস সেকশনাল এরিয়া নাকি প্যারালাল এরিয়া নাকি ইনক্লাইন এরিয়া, কোন এরিয়াটা কাউন্ট করব? এখন যদি আমি এখানে যদি একটা প্রশ্ন ধরি, একটা ব্লক আমি অঙ্কন করলাম, এখানে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি, এই ফোর্সের এখানে কি এখানে একটা তল আছে, এই বরাবর একটা তল আছে। আচ্ছা, এখানে আমাকে বলেন এখন কোন তলটা কাউন্ট হবে? এটাও এরিয়া, এটা ক্রস কি প্যারালাল এরিয়া, এটা ক্রস সেকশনাল এরিয়া। হয়তো এইভাবে না বুঝলে আমি আর একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই। ভাইয়া আমাদের এইভাবে জি ভাই বলেন। আমি এখানে একটা কি ব্লক অঙ্কন করলাম, এই অঙ্কন করার পর এখানে একটা ফোর্স আমি অ্যাপ্লাই করলাম। এখন আমাকে বলবেন এখানে যে এরিয়াটা কাউন্ট হবে শিয়ার ফোর্সের ক্ষেত্রে যে এরিয়াটা কাউন্ট হবে সেই এরিয়াটা কত? এটাকে আমি ধরলাম প্রত্যেকটা কি, এটাকে এ, এটাকে বি, এই লেন্থটাকে সি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, আমি তিনটা অ্যাক্সিস ধরলাম। এখন আমাকে বলবেন এরিয়া কোনটা, এই যে এরিয়াটা আমরা দিব এখানে। এখন আমি তো ফর্মুলা তো মুখস্থ করছি, ঠিক আছে, তো আমার প্রশ্নে দিয়ে আছে এরিয়া। এরিয়া যখন কি একটু ঘুরাই দিবে আপনাকে আসলে আটকায় যাবেন কোন এরিয়াটা এখানে আমি লিখবো, আপনারা এরিয়া নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন, যেটা আসলে প্রবলেম আর কি। এখন আমি জানি না এটাতে কোন এরিয়াটা বসবে।
এতে এরিয়া ভাইয়া এরিয়াতে কাজ করবে। এরিয়া এখানে আমি তিনটা লাইন দিছি, এ বি সি তিনটা লাইন। এরিয়া বলতে কি এ ইনটু বি হবে, অথবা এ ইনটু সি হবে, অথবা বি ইনটু সি হবে, এরকম। স্যার আমরা ভাই এইভাবে এখানে এ বি সি তিনটার এরিয়া একত্রে হবে না? এ ইনটু সি এ ইনটু সি। আচ্ছা, তাহলে আপনার আপনার প্রশ্ন মতে এইটাতে আসতেছে কি, এটা যদি সি হয়, এটাও সি, এটাও সি, তাহলে আসতেছে কি এটা এ। এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, তাহলে এ ইনটু সি মিস এই এই তলটা কাউন্ট করতেছেন। কেউ কি দ্বিমত আছেন ওনার সাথে? স্যার আমরা জানতাম যে স্পর্শতল এরিয়া যতটুকু ঠিক ততটুকুই হবে। স্যার এখানে স্পর্শতল কোনটুকু? এখন আপনি সব মূল জিনিস তো ওভাবে বলবেন না, এখানে মূলত পারপেন্ডিকুলার এরিয়া, প্যারালাল এরিয়া ওভাবে চিন্তা করবেন। স্পর্শ, আমি একটা ব্লক নিয়ে, আপনি তো কোশ্চেন স্পর্শতল, সেটা তো এক বিষয়। এখানে তো দুটো ব্লক থাকার ঠিক কথা ছিল সেম, স্যার। আমরা তো ঠিক ওই টাওয়ারিতে থাকলে তাহলে এখানে দুটো ব্লক থাকবে। কাজে লাগাই, ওই বেসিকটা কাজে লাগাই, এখান থেকে বলতে হবে আমাকে। সেম জিনিস, আমি এটা বুঝালে আপনি ওইটা বুঝবেন, কিন্তু ওইটা বুঝে এটা বুঝতে পারেন কিনা একটু দেখেন। এখন আপনারা শিয়ার স্ট্রেস করছেন, অবশ্য শিয়ার স্ট্রেসের এরিয়া নিয়ে আপনাদের একটা ধারণা আছে। কারো কি কোনো, আর কেউ কি কোনো দ্বিমত আছে? এ ইনটু সি যে হবে, হবে না? এটা কি ফোর্স ইনটু কি এ ইনটু সি হবে? কারো দ্বিমত আছে এটা নিয়ে? আমি আসলে বিস্তারিত বলবো, তার আগে একটু আপনাদের থেকে জিজ্ঞেস করে নিলাম, আগে একটু মাথায় ফ্যাসাদ দিলাম মূলত, যাতে আমি যা বলবো তা যাতে ক্লিয়ার থাকে, পরবর্তীতে যাতে মাথায় যাতে ঢুকে, সেই জিনিসটার জন্য আমি আপনাদের মাথায় একটু ফ্যাসাদ দিলাম আর কি, আর কিছুই না। আমি বলবো সবকিছু আমি আনসার দিব। কেউ পারবেন এরকম কেউ নাই? আচ্ছা, মূল তাহলে আমি একটা কমেন্ট করে দিই, কারণ আপনারা যা করছেন তা হলো মানে দেখে দেখে মুখস্থ করছেন, বিষয়টা এরকম, এটা সত্য কথা। ভাইয়া শেয়ার স্ট্রেস হচ্ছে গিয়ে ফোর্স 90 ডিগ্রিতে কাজ করবে। আচ্ছা, আমি একটু পরে আসতেছি। তাহলে যেটা করছেন মানে আপনাদের মানে বইয়ে একটা ফর্মুলা দিয়ে আছে, আপনি ওই ফর্মুলাটা ইউজ করছেন। এখন ওই ফর্মুলার কেন ইউজ করছি আমরা, কেন ইউজ করলাম, কেন এটা না করে আরেকটা কেন করলাম না, এই প্রশ্নগুলো আপনাদের নিজেদের করার নাই। আপনারা মানে মূল জিনিসটা হলো এটা, আপনারা করছেন। এখানে মনে হয় এরিয়া হবে না। আচ্ছা, আমি আসতেছি ভাই, অবশ্যই এরিয়া হবে, একটু পরে একটু আসতেছি আমি। শিয়ার ফোর্স করার আগে, শিয়ার স্ট্রেস করার আগে, স্ট্রেস মূলত দুই ধরনের হয়, তিন ধরনের হয়। একটা হলো নরমাল স্ট্রেস। নরমাল স্ট্রেসের মধ্যে নরমাল স্ট্রেস দুই ধরনের আবার, এটা হলো কম্প্রেসিভ স্ট্রেস অথবা টেনসাইল স্ট্রেস। কম্প্রেসিভ, টেনসাইল, এগুলা নিয়ে একটু পরে বলতেছি। আবার শিয়ার স্ট্রেস, শিয়ার স্ট্রেস এটাতে কোনো ইয়া নাই। আর একটা আছে বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেস, নরমাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, মূলত এই তিনটা স্ট্রেস হয়। ওকে, আচ্ছা এখন আসি আমি নরমাল স্ট্রেসটা কি। নরমাল স্ট্রেস হবে যখন কোনো তলের উপর আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করব, আমি একটা ব্লকের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সাপোজ এটা হলো এফ ফোর্স। ওকে, তাহলে যেই তলের উপর আমি ফোর্সটা অ্যাপ্লাই করব, এখন এই তলটা কি করবে, এটা তলটা একটা ভূমির উপর একটা কি ফ্লোরের উপর বসানো আছে ব্লকটা, তাহলে ব্লকে কি করবে, এটা কি স্থির থাকবে নাকি নিচের দিকে চলে আসবে? এটা যদি আমি একটা মাটির উপর বসাই থাকি, এটা ব্লকটা স্থির থাকবে না? জি। যদি ব্লক যদি স্থির থাকে, তাহলে ব্লকে কি করতেছে, একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে না একে, তাহলে একটা রিঅ্যাকশন দিচ্ছে বিদায় কি জি ব্লক নিচে, জি জি নিচ থেকে একটা রিঅ্যাকশন দিচ্ছে বিদায় এটা ইকুইলিব্রিয়াম আছে, মিস স্থির আছে। যদি রিঅ্যাকশন ফোর্সের মান দুইটাই একই হবে না, রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল টু এফ ফোর্স ইকুয়াল হবে। যদি ইকুয়াল না হতো তাহলে এটা কি হতো, নিচের দিকে চলে যেত। জি স্যার।
ঠিক আছে, এতটুকু কনসেপ্ট তো বেসিক তো আমাদের আছে। তাহলে কোনো ব্লক স্থির আছে মিস কি আমি যা ফোর্স অ্যাপ্লাই করছি ঠিক সেম পরিমাণ রিঅ্যাকশন ফোর্স ও আমাকে নিচ থেকে দিচ্ছে। তাহলে এই রিঅ্যাকশন ফোর্সটা হলো আর রিঅ্যাকশন ফোর্স আর। আচ্ছা, এখন যে বিষয়টা আছে নরমাল স্ট্রেসের মধ্যে যে বিষয়টা আছে সেটা হলো ফোর্স হলো এই রিঅ্যাকশন ফোর্সটা আর এফ, এটা নরমালি অ্যাপ্লাইকৃত ফোর্স না, এটা মূলত রিঅ্যাকশন ফোর্স আর এফ। তাহলে যেহেতু আর এফ ফোর্স ইকুয়াল টু এফ ফোর্স, এই জন্য আমরা কি ইউজ করি, আর এফ ইউজ না করে অ্যাপ্লাইকৃত ফোর্সটা ইউজ করি। একই কথা, মূলত হবার কথা ছিল কি রিঅ্যাকশন ফোর্সটা, যেহেতু রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল টু অ্যাপ্লাইকৃত ফোর্স ইকুয়াল, তাহলে আমরা এই জন্য অ্যাপ্লাইকৃত ফোর্সটা ইউজ করি। এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো এরিয়া কোনটা। তাহলে নরমাল স্ট্রেস তখনই হবে যদি ওই ফোর্সটা যেই তলের উপর অ্যাপ্লাই করছি সেই তলটা যদি পারপেন্ডিকুলার হয়, মিন্স অ্যাপ্লাইকৃত ফোর্সের সহিত তলটা হতে হবে পারপেন্ডিকুলার, অ্যাপ্লাইকৃত ফোর্সের সহিত তলটা হতে হবে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? নরমাল ফোর্স হতে গেলে অ্যাপ্লাইকৃত ফোর্সের সহিত কি হতে হবে, পারপেন্ডিকুলার এরিয়াটা কাউন্ট করতে হবে। আমি যে তলের উপর ফোর্সটা অ্যাপ্লাই করতেছি তার সাথে ওই তলের সাথে অ্যাপ্লাইকৃত ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার, মিন্স 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার মিন্স 90 ডিগ্রি। ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটাতে যদি না হয় এখন আমি এই চিত্র থেকে এই নরমাল ফোর্সটা অঙ্কন করব। তাহলে আমাকে এখন বলেন তো এইটার সাথে এই ফোর্সের সাথে পারপেন্ডিকুলার এরিয়া কোনটা? সি। সি তো এরিয়া হবে না, কোন একটা কিছু গুণ করতে হবে তো, এ বি অথবা এসি। সি ইনটু এ এসি এসি এসি। এসি এসি। এখন এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন। সবাইকে বুঝছে, কারণ আমি একটা কথা বলিনি, ফ্লুইড বুঝতে গেলে আপনাদের বেসিকটা যত ক্লিয়ার রাখবেন আপনি ফ্লুইডে পাস করার নিশ্চয়তা আছে। অন্য সাবজেক্ট গুলাতে আমাদের ফিজিক্স বলেন অন্যান্য টপিক্সের ক্ষেত্রে হুবহু কমন পড়ে, প্রশ্ন সহ কমন পড়ে। এই একটা জায়গায় আপনার বেসিকটা ওরা যাচাই করবে এই ফ্লুইডে। এখন যদি আপনারা দুই একবার পরীক্ষা দিয়ে থাকেন তখন বুঝবেন। ভাইয়া আরেকবার একটু বলেন। আচ্ছা, আপনি আপনার সামনে একটা বই নেবেন, আপনার সামনে যে বইটা আছে বইটা রাখবেন, রাখার পর ওখানে যদি আপনি কোন একটা দণ্ড দিয়ে যদি ওখানে একটা ফোর্স অ্যাপ্লাই করেন, কি আপনি একটা ফোর্স দিয়ে ওটাকে অ্যাপ্লাই করলেন, এখন দেখেন ওই ফোর্সে কি ওই দণ্ডের সহিত আপনি যেই তলটা বইয়ে যেই তলটার উপর আপনি কি দণ্ডটা রাখছেন তার সাথে ওইটার অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার কিনা, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখা যায় কিনা। মিন্স দেখতে অনেকটা এরকম হবে। এটা আমি 3D অঙ্কন, এটা 3D চিত্র, মানে এইরকম একটা তল আছে, এইরকম এই তলটা ধরছি, তাহলে এই তলের সাথে ফোর্সটা হলো এইটা এফ, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা 90 ডিগ্রি, মানে ফোর্সের সাথে। জি ভাইয়া ক্লিয়ার। জি আচ্ছা, এটা হলো ফার্মুলা। এখন আমার প্রশ্ন হলো নরমাল স্ট্রেসের জন্য তাহলে ফোর্স ইনটু এ ইনটু সি, তাহলে এরিয়াটা কোনটা হবে, ক্রস সেকশনাল এরিয়া। মূল বিষয় হলো ক্রস সেকশনাল এরিয়া, ফোর্সের ডিরেকশনের সহিত যে তলটা ক্রস সেকশন মানে সামনাসামনি থাকবে সেটাই এরিয়া। এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আচ্ছা, আমি বলছিলাম নরমাল স্ট্রেস দুই ধরনের, একটা হলো টেনসাইল স্ট্রেস, একটা হলো কম্প্রেসিভ স্ট্রেস। ঠিক আছে, কম্প্রেসিভ বলতে কোনো কিছুকে চাপা দিয়া, মিন্স আমি কি কোনো কিছুর পর চাপ দিলে যেটা হয় সেটার জন্য যে স্ট্রেসটা হবে সেটা হলো কম্প্রেসিভ স্ট্রেস। মানে কোনো কিছুর আপনি প্রেসার দিলেন, একটা চাপ দিলেন, তখন ওখানে যে স্ট্রেসটা হবে সেটা হলো কম্প্রেসিভ স্ট্রেস। এখন যদি আপনি কোনো একটা রশি দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে টানেন, কোনো একটা কিছুকে ধরে আপনি কি করলেন, টানলেন, তাহলে তার সাথে যে ক্রস সেকশনাল এরিয়া সেটা হলো টেনসাইল স্ট্রেস। এখন যদি আমি সেটা একটু ধরে নিই, সাপোজ আমার একটা রশি ধরলাম বা একটা দণ্ড ধরলাম, এখানে একটা কি ফোর্স অ্যাপ্লাই করছি এইদিকে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি এফ। ঠিক আছে, এখন এটা কি টানা ফোর্স না,
এটা কি টানা জি ফোর্স না? জি এই টানা ফোর্সের কারণে যে স্ট্রেসটা তৈরি হবে সেটা হবে টেনসাইল স্ট্রেস। টেনসাইল স্ট্রেস, তাহলে এখানে এরিয়াটা কোনটা হবে? এটা হবে না? মিস কি এই সিলিন্ডারের বা কি এই এরিয়ার এই তলটায় হবে কি পারপেন্ডিকুলার ফোর্সের সহিত। ফোর্সের সহিত এরিয়াটা পারপেন্ডিকুলার, কিন্তু সেটা যদি টানা ফোর্স হয় সেটা হবে টেনসাইল, যদি সেটা কম্প্রেসিভ হয় ভিতরের দিকে হয় তাহলে সেটা হবে কম্প্রেসিভ স্ট্রেস। তাহলে টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস সেটা আমাদের ক্লিয়ার। আমাদের মেন যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো সেই এরিয়াটা কি পারপেন্ডিকুলার নাকি প্যারালাল। তাহলে এটা পারপেন্ডিকুলার হতে হবে। এই এরিয়াটা হওয়ার জন্য পারপেন্ডিকুলার এরিয়াটা লাগবে, যেটা ফোর্সের ডিরেকশনের সহিত তলটা পারপেন্ডিকুলার হতে হবে। আচ্ছা, এক নাম্বার। দুই নাম্বার আছে কি নরমাল শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস, আচ্ছা আমি এই ব্লকটা চিন্তা করার আগে আরেকটা ব্লক এখানে অঙ্কন করলাম। এখানে ফোর্সটা অ্যাপ্লাই করছি, তাহলে আমাকে বলেন এই ফোর্সের সহিত প্যারালাল তল কোনটা? প্যারালাল তল এটা তো পারপেন্ডিকুলার। প্যারালাল তল কোনটা হবে? আমার যে নিচের যে তলটা ভাইয়া আছে বিপরীত বাহুটা। এই তলটা হবে না প্যারালাল? আমরা জি তো জি 2D চিত্রে এটাই তো হবে প্যারালাল তল। আচ্ছা, এখন আমাকে বলেন তো এই চিত্রের মধ্যে প্যারালাল তল কোনটা? এই ফোর্সের ডিরেকশনের সাথে একই ফেসে আছে, মিন্স অ্যাঙ্গেল 0 ডিগ্রিতে কোন তলটা হবে? নিচের নিচে আর উপরে না, মানে আমাকে বলবেন এসি জি জি নিচের তল। সাইডের তল সেটা কি কি এরিয়াটা বলেন? AC, এসি তো ক্রস সেকশনাল। বিসি বিসি বি আর এ, বি তো নাই, বি কই গেল? বি নাই বলতে এইটা হলো আমার বি, তাহলে এটা এটা যদি বি অতি হয় ক্ষুদ্র। এটা বি। বলেন এরিয়াটা কত? এ বি এ বি হবে, এ বি। এবং আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। এরিয়াটা আসলে এই তলের সাথে এই তলটাও হতে পারে, আবার আছে কি এই তলটা কি তল সি এবং বি, বি তো ঠিক আছে? এইটা প্যারালাল তল, এক নাম্বার। দুই নাম্বার হলো প্যারালাল তল এই তলটাও হতে পারে এ এবং বি, ঠিক আছে? অথবা জি বি এবং এটা কি বি এবং সি। তাহলে এখানে তলটা সি দুইটা ওইটা হতে হইতে পারে, পারে। বি এবং এ হতে পারে, অবলিক এ এবং সরি বি এবং সি ও হতে পারে, ঠিক আছে? এখন আসলে আমরা নিব কোনটা? একটা প্রশ্ন আছে না, আমরা যেটা নিব সেটা হলো প্যারালাল তল। যদি আমি বিবেচনা করি যেটা প্যারালাল তল, আমি যদি ফোর্সটা যদি এইভাবে ধরতাম, একটা ব্লক ফোর্সটা অ্যাপ্লাই করছি আমি এদিকে এই বরাবর, যেটা যদি সাইড ভিউ দেখি, সাইড ভিউ দেখলে এরকম হবে, ঠিক আছে? এই ফোর্স এফ দুইটাই একই ফোর্স। তাহলে এখন বলেন তলটাকে এটা যদি এ বি হয়, এখান থেকে ক্লিয়ার হবে। এটা যদি বি হয়, এটা যদি এ হয়, এটা যদি সি হয়, তাহলে আমাকে বলেন
এই তলের সহিত প্যারালাল তল কোনটা? AC প্যারালাল। এসি হবে না, এইটাই। জি এইখানে এই স্ট্রেস হবে মূলত ফোর্স বাই এ ইনটু সি। তাহলে যেটাই দেন, যেটাই লিখেন, সেই আর স্ট্রেসের ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাইকৃত ফোর্সের সহিত তলটা হবে অবশ্যই কি প্যারালাল তল। এখন আপনাদের প্রশ্ন যদি আসে, আমরা তো ভাই চ্যাপ্টার 1 এ ওই সারফেস এরিয়া বা আনুষঙ্গিক করছি, একটু এটার সাথে কম্পেয়ার করে জি ভাইয়া জি ভাইয়া ওখানে ফোর্সের এটাই। ডিরেকশনের সাথে যেই তলটা কাউন্ট করছেন সেটা কি প্যারালাল ছিল নাকি পারপেন্ডিকুলার ছিল, একটু চিন্তা করে দেখেন। এবার এটার সাথে কম্পেয়ার করে ওখানে লিখেন। হ্যাঁ, তো শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে প্যারালাল ছিল। প্যারালাল ছিল, একটু খেয়াল করে দেখেন, অবশ্যই প্যারালাল। যে তলটা জি স্যার, শিয়ার স্ট্রেস যেখানে ইউজ হবে সেটা প্যারালাল। এটা যদি বুঝেন তাহলে আপনি ওটা বুঝবেন। এখন আমরা অন্য প্রেসারের থেকে তো ক্ষেত্রে না পারপেন্ডিকুলার ছিল, আর শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে প্যারালাল ছিল। তাহলে আমরা কি শিয়ার স্ট্রেস নিয়ে আর ভুল হবে? এরিয়া নিয়ে কোনো ডাউট তো তৈরি হবে না। যখন যেটা দেখবো প্যারালাল হলে শিয়ার স্ট্রেস, পারপেন্ডিকুলার হলে নরমাল স্ট্রেস। এরিয়া নিয়ে তো কোনো ডাউট থাকবে না আশা করি। জি না, আচ্ছা, ইনশাআল্লাহ। এটা তাহলে আমি এখানে শেষ করতেছি, এটা বাড়তে দিচ্ছি না, একটা গেল। আচ্ছা, আমি আপনাদের একটা টেস্ট নিই, যা করছি তার বেসে একটা জিনিস আমি জিজ্ঞেস করি। শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে আমাকে বলবেন, এখন আমি একটা সিলিন্ডার নিব, এটা একটা সিলিন্ডার, ফাঁপা সিলিন্ডার এটা একেবারে। এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, অথবা পানি ফ্লো হচ্ছে আর কি, আমি ফোর্স অ্যাপ্লাই করছি। এখন আমাকে বলবেন এটার ব্যাসার্ধ নরমাল স্ট্রেসের ক্ষেত্রে এরিয়া কোনটা? এটার কি আর এর মানটা হলো কি, ডি এর মানটা হলো ডি, ব্যাসার্ধ ডি। এই লেন্থ যেটা দিয়ে আছে সেই লেন্থটা হলো এল। আমাকে বলবেন এখানে শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে ফোর্স তো এটা ঠিক থাকবে, এরিয়া কোনটা? শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে এরিয়া কোনটা? জি গুণন এল হবে, ডি ইনটু এল হওয়ার কথা। আমি একটা সিলিন্ডার ধরছি, সিলিন্ডারের মধ্যে পানি ফ্লো হচ্ছে, যা হবে হোক, সিলিন্ডারের মধ্যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি। এখানে আমার প্রশ্ন হলো, ফোর্স তো আমি দিয়ে দিছি, এরিয়া কোনটা? এটা একটা সিলিন্ডার, সিলিন্ডার তো বুঝেন এটা গোলাকার। ডি ইন্টু এল। আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নিই, এইটা যদি যে আনসার দিতে পারবেন আমি বুঝতে পারবো আমি তখন যা করছি আপনাদের মাথায় ঢুকছে, আপনারা জিনিসটা বুঝছেন। এখন আমি একটা করাইছি, আপনি ওই রিলেটেড আনসার দিতে পারলেন, এটা ঠিক আছে। কিন্তু এটাকে যখন একটু ঘুরাই দিব, ওইটা আনসার দিতে পারার মিনিট আপনি আগের অংশটা, আগের কনসেপ্টটা ক্লিয়ার। স্যার সিলিন্ডারের পরিধিটা পরিধি ইনটু হাইট হবে। জি স্যার এটা এটাই তো আর গুণন এল। রাইট, এই মাথায় ঢুকছে স্যার অনেকে। জি এটা হলো বক্রতলের এরিয়া না? জি সিলিন্ডারের বক্রতলের এরিয়াটাই তো ফোর্সের সাথে প্যারালাল, নাকি আর কোনো কিছু আছে? একটা সিলিন্ডারের চারপাশের যে এরিয়াটা সেটাই তো কি ফোর্সের সাথে প্যারালাল। তাহলে আমাকে যদি শিয়ার ফোর্স কাউন্ট করতে হয়, শিয়ার স্ট্রেস কাউন্ট করতে হয়, তাহলে কোন এরিয়াটা কাউন্ট করবো? অবশ্যই চারপাশের এরিয়া। তাহলে চারপাশের এরিয়া কিভাবে আসে? আমরা জানি এটাকে কি, এটার পরিধি কত? 2πr পরিধি। আর এখন এই পরিধিটাকে যদি আমি কি, এই সিলিন্ডারটা যদি এইভাবে মাঝখানে যদি কেটে দিই, তাহলে এরকম একটা শেপ হয়ে যাবে না? এটা এটা কি 2πr, আর এটা কি লেন্থ l, তাহলে এটার এরিয়া কত হবে? 2πr ইনটু l, মিন্স বক্রতলের এরিয়া হলো 2πr ইনটু l।
তাহলে এখানে কত হবে? মিস আমি একটা সিলিন্ডারকে মানে মাঝখানে কেটে দিলাম আর কি, মাঝখানে কেটে দিলে এটা একটা ফ্লেটের মতো হয়ে যাবে। তাহলে ফ্লেটের এক পাশ তো এল আছেই, আর এক পাশ হবে কি 2πr। তাহলে এটা কি 2πr ইনটু এল। মিস এটা হলো বক্রতলের এরিয়া, সিলিন্ডারের বক্রতলের এরিয়ার ফর্মুলা হলো 2πr ইনটু এল। ক্লিয়ার? কারো প্রশ্ন আছে? স্যার আরো কয়েকটা উদাহরণ দিয়ে দেখালে মনে হয় ভালো হতো। এটা বুঝতে পারলে অনেক কিছু বুঝবেন, কারণ এটাই একটু মানে অন্যান্য উদাহরণ গুলোর চেয়ে এটা একটু ডিফারেন্ট ছিল। অন্যগুলো আমি তখন যা বলছি তার মধ্যে ঠিক আছে। মূলত তাহলে কি আমি সিলিন্ডারটাকে মাঝখানে কেটে দিলে ওইটা একটা কি ফ্লেট হয়ে যাবে, একটা ফ্লেট। এই ফ্লেটের পরিধি ইনটু কি লেন্থটা হবে কি এটার বক্রতলের এরিয়া। তা আপনারা যদি ওই সিলিন্ডারের বক্রতলের এরিয়া করেন 2π পরিধি ইনটু এল হবে। আচ্ছা এটা কিন্তু আমরা কিছুক্ষণ পরে কাজে লাগাবো, একটু পরে আমি এটা কাজে লাগাবো। আচ্ছা এইটা গেল। এরপরে এখানে যদি একটা আসি ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন ভাইয়া। সেটা হচ্ছে আরটা কি হয়েছে 2πr, আরটা কিভাবে আসছে এটা একটু তো আমি বলবেন ডি প্লিজ? ধরছি, ডি এর অর্ধেক আর কি, আর ইকুয়াল টু কত, আর ডিটা ব্যাস ধরছি না, ব্যাসার্ধ কত হবে d/2। আমি ওটা বলিনি আর কি ভাইয়া, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে ওটা পেরেছি। আমি মনে হচ্ছে আপনারা বুঝবেন এই জন্য আর এটা উল্লেখ করিনি আর কি। আচ্ছা এটা গেল। আমরা আরেকটা প্রশ্ন করছিলাম, সেটা হলো ভেলোসিটি গ্রেডিয়েন্ট, মনে আছে? ভেলোসিটি গ্রেডিয়েন্ট চ্যাপ্টার 1 এ। জি জি। আচ্ছা ভেলোসিটি গ্রেডিয়েন্টটা মূলত কি, কোন ফ্লো এর প্রতি একক দূরত্বে, মিন্স প্রতি একক দূরত্বে ভেলোসিটি বৃদ্ধির পরিমাণটা হলো কি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্টটা মিন্স কি, এটা একটা দূরত্বের সাথে ভেলোসিটি বৃদ্ধির বা হ্রাসের যে জিনিসটা সেই রিলেশনটা ভেলোসিটি গ্রেডিয়েন্ট, মানে প্রতি একক দূরত্বের বৃদ্ধির সাথে ভেলোসিটি বৃদ্ধির পরিমাণ, অথবা প্রতি একক দূরত্ব হ্রাসের সাথে ভেলোসিটি হ্রাসের পরিমাণটা হলো ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা এটা তো আমরা দেখছি। এখন আমাকে বলেন তো, যদি কোনো ব্লকে এইখানে এই লেভেলে ভেলোসিটি গ্রেডিয়েন্টের মান কত হবে? এখানে 0 হবে। 0 হবে, এক নাম্বার। তাহলে 0 যদি হয়, এইখানে ভেলোসিটির মানটা কত? 0 না? y এর মান যদি 0 হয়, ভেলোসিটির মান কত হবে? 0 হবে। 0 আচ্ছা, এই একটা গেল। ভেলোসিটি গ্রেডিয়েন্ট এক পর্যায়ে উঠতে উঠতে এখানে চলে আসলো। আমি যদি এটাকে একটা 5 বিবেচনা করি, 5 এর মধ্যে পানিটা প্রবাহিত হচ্ছে, অথবা আমি একটা নদীর মতো চিন্তা করি, এটা নদীর ক্রস সেকশনাল এরিয়া। নদী মিন্স কি, আপনি একটা নদীতে পানি ফ্লো হচ্ছে, সেটা সামনে বরাবর দাঁড়াইলে পানিটা কি এখানে ফ্লো হচ্ছে। এখন এইটা হলো টপ লেভেল, এই টপ লেভেলের হাইট হলো y। ওকে আচ্ছা জি ভাইয়া। আচ্ছা যেখানে বললাম আমি এটার হাইট y, এখন এই লেভেলে এসে ভেলোসিটি গ্রেডিয়েন্টের মান কত কেউ কি বলতে পারবেন? ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে এই হাইটে গিয়ে? ম্যাক্সিমাম হবে। এখানে ম্যাক্সিমাম হবে। জি সর্বোচ্চ হবে। সর্বোচ্চ হবে। আর কোন কেউ দ্বিমত আছেন এটার সাথে? জি না। আচ্ছা সর্বোচ্চ হবে, ঠিক আছে। আমি একেবারে সর্বোচ্চ পয়েন্টে গেলাম। আপনারা কি, আমাদের মনে আছে ত্বরণ বেগ বৃদ্ধির হার, ত্বরণ, সেটা তো আমরা মনে আছে। এখন সর্বোচ্চ পয়েন্টে গিয়ে দূরত্ব কি আর বাড়ার সম্ভাবনা আছে এখানে? না। পানির লেভেল তো হাই, শেষ। এখন এই পয়েন্টে ভেলোসিটি গ্রেডিয়েন্টের মান হবে 0, কারণ ওখানে তো আর দূরত্বই নাই। আর বৃদ্ধি পাবে কি ওই পয়েন্টে ম্যাক্সিমাম, যেহেতু ডিসটেন্সের মান 0, কি ভেলোসিটি গ্রেডিয়েন্টের মান 0, মানে আর বেগ বৃদ্ধি পাবে না। এর উপর তো আর কোনো হাইটই নাই, তাহলে বেগ বৃদ্ধি ওখানে পাবে না। ওখানে ম্যাক্সিমাম কি ভেলোসিটি হবে কি 0।
ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, কিন্তু ভেলোসিটি গ্রেডিয়েন্টের মান ভেলোসিটিতে বৃদ্ধি পাবে সেই মানটা শূন্য, কিন্তু ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। ভেলোসিটি তাহলে ভাই এখানে মানে আমার ভেলোসিটিটা আর বৃদ্ধি পাবে না উপরে, হ্যাঁ মানে বৃদ্ধির হার যেটা আছে সেটা শূন্য, আমি ভেলোসিটি গ্রেডিয়েন্ট শূন্য, ভেলোসিটি কিন্তু গ্রেডিয়েন্ট শূন্য। ভেলোসিটি হবে ম্যাক্সিমাম এই জায়গায়, এটা আমরা জানি ভেলোসিটি হবে ম্যাক্সিমাম, কিন্তু ভেলোসিটি গ্রেডিয়েন্টের যে মান সেটা হবে শূন্য। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে এই পারছি। এই সেম বিষয়টা, সেম বেসিকটা আমরা একটু ডিফারেন্ট একটা কাজে লাগাবো। সেটা হলো আমি একটা পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত করতেছি, ঠিক আছে? ওকে, এই পানি প্রবাহিত করার কারণে তাহলে এখানকার প্রেসার এইটাকে আমরা 1 নাম্বার সেকশন ধরলাম, ঠিক আছে? এখানে 2 নাম্বার সেকশন ধরলাম। এখন আমাকে বলেন তো 1 নাম্বার সেকশনের প্রেসার আর 2 নাম্বার সেকশনের প্রেসার কি একই হবে? জি না, আলাদা হবে। অবশ্যই আলাদা হবে। তো ধরে নিলাম এই 1 নাম্বার সেকশনের প্রেসার যদি আমরা ফি ধরি 1 নাম্বার সেকশনের, তাহলে এখানকার সেকশনের প্রেসার আমি জানি না। ধরে নিলাম এই অংশ হলো মাঝখানে যে দূরত্ব হলো সেটা খুবই ক্ষুদ্র দূরত্ব, সেটাকে আমরা dx ধরলাম। dx dx মিন্স কি 1 নাম্বার এবং 2 নাম্বার সেকশনের দূরত্ব খুবই ক্ষুদ্র, ঠিক আছে? অথবা এটাকে এভাবে বলতে হবে, তাহলে প্রতি একক দূরত্বে ভেলোসিটি বৃদ্ধির পরিমাণটা হলো কে ডেল ভি বাই ডেল এক্স, মিন্স ভেলোসিটি গ্রেডিয়েন্ট বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ ডেল ভি বাই ডেল এক্স। আমরা তখন যেটা করছি সেটা হলো ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এখন তার সাথে কম্পেয়ার করে আমরা দিছি কি প্রেসার গ্রেডিয়েন্ট, এটাকে আমরা বলি প্রেসার গ্রেডিয়েন্ট, মিন্স প্রেসার বৃদ্ধির পরিমাণ প্রতি একক দূরত্বের সহিত যতটুকু প্রেসার বৃদ্ধি পাবে সেই মানটা হলো প্রেসার গ্রেডিয়েন্ট। ওকে, এটাকে যদি আপনি এল ডিসটেন্স ধরেও নেন, তাহলে আমরা প্রতি একক দূরত্বের জন্য প্রেসার বৃদ্ধির পরিমাণটা কত ডেল ভি বাই ডেল এক্স। তাহলে এল দূরত্বের জন্য প্রেসার টোটাল প্রেসার বৃদ্ধি কতটুকু হবে ডেল ভি বাই ডেল এক্স ইনটু এল না? তাহলে আমি 1 নাম্বার সেকশনের এই সেকশনের প্রেসার হলো ফি, তাহলে এই 2 নাম্বার সেকশনের প্রেসার কত হবে কেউ কি বলতে পারবেন? 2 নাম্বার সেকশনের প্রেসার ভাই একটু আরেকবার বললে একটু ভালো হতো। আচ্ছা, আমার কথা হলো প্রতি একক দূরত্বে প্রেসার বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ হলো ডেল পি বাই ডেল এক্স। এটাকে আমরা বলতেছি প্রেসার গ্রেডিয়েন্ট। আমরা কিছুক্ষণ আগে যেটা ভেলোসিটি বৃদ্ধির পরিমাণ ছিল সেটাকে বলছিলাম ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ঠিক সেম জিনিসটা আমরা এখানে ইউজ করছি কি প্রেসার গ্রেডিয়েন্ট। জি, প্রতি একক দূরত্বে প্রেসার বৃদ্ধির পরিমাণ। এখন সেম কথাটা যদি আমি এল ডিস্টেন্সে, তাহলে টোটাল প্রেসার কতটুকু বৃদ্ধি পাবে ডেল ভি বাই ডেল এক্স ইনটু এল না? জি, এখন আমার প্রশ্ন হলো 2 নাম্বার সেকশনে টোটাল প্রেসারটা কত? মিন্স 2 নাম্বার সেকশনে টোটাল প্রেসার P1 ডেল plus ডেল পি বাই ডেল এক্স ইনটু এল টোটাল এল। তাহলে বিষয়টা এরকম হয় না? একটু দেখেন তো, পি প্লাস পি মিন্স কি এখানকার প্রেসার প্লাস ডেল ভি বাই ডেল এক্স ইনটু এল হবে না? জি জি, এই সেকশনের প্রেসার এটা, ঠিক আছে? কারো প্রবলেম আছে এটাতে? ডেল P2 লিখলে ভালো হয় না? এদিকে একটা পি হয়, ওটা তাহলে P2 P2 ইকুয়াল টু পি প্লাস ডেল ভি বাই ডেল এক্স ইনটু এল। P2 দিছি তো, এটা তো এখানকার প্রেসার, এটাকে কি এখানকার প্রেসার হলো P1 ইকুয়াল টু পি। কারণ এটাকে আমি এখানে P2 দিতে পারবো না তো, কারণ এটাকে আগেরটা প্লাস নতুনটা। ক্লিয়ার? কেমন? আচ্ছা,
এটা যদি ক্লিয়ার হয় আমরা আরেকটা বিষয় একটু দেখি। আমরা মেকানিক্সে যারা মেকানিক্স করছেন আর কি, ফ্রি বডি এগুলা সবগুলা কিন্তু আমাদের চ্যাপ্টার 10 রিলেটেড। এই জন্য আমি এগুলা থেকে একটা একটু কি টাচ করতেছি, কারণ যাতে বেসিকটা ক্লিয়ার থাকে। কারণ আমরা তো মুখস্থ করি, আমি আমি আমার ক্ষেত্রে মুখস্থ করছিলাম আর কি, পরে যখন আস্তে আস্তে দেখতে মুখস্থ করলে হবে না, বোর্ড সলিউশন গুলা করতে পারতে, তারপর বেসিকটা ক্লিয়ার করছিলাম। এখন আমি আমার মতো করে আপনাদের ইয়া করে দিই। আচ্ছা, আমরা ফ্রি বডি ডায়াগ্রাম, কারো কি জানা আছে ফ্রি বডি ডায়াগ্রামটা কি? এক লাইনে যদি ডেফিনিশন দিই, ফ্রি বডি ডায়াগ্রামের সংজ্ঞা কেউ কি বলতে পারবেন? ফ্রি বডি ডায়াগ্রাম যারা মেকানিক্স করছেন তাদের পারার কথা। ইসুফ ভাই করাইছে মিস, এখানে অন্তত ইসুফ ভাই যা করাইছে তাতে কোনো বুঝেন নাই এরকম লোক থাকার কথা না। ফ্রি বডি ডায়াগ্রাম কেউ পারবেন না? এখানে 50 থেকে 70% স্টুডেন্ট মেকানিক্সের যেহেতু স্টুডেন্ট চ্যাপ্টার 4 কোশ্চেন, আপনারা চ্যাপ্টার 4 যেহেতু কোশ্চেন, ফ্রি বডি ডায়াগ্রাম পারা দরকার, মাস্ট বি পারা দরকার। ডায়াগ্রাম ছিল ফোর্স গুলো দেখায় যে মানে ড্র করা হয়, সেটা ফ্রি বডি। আর একটু স্পেসিফিক করে বলতে হবে। যে সাপোর্ট সহ একটা ডায়াগ্রাম থাকে, সেখানে সাপোর্ট কেটে দিয়ে শুধু লোড দেখিয়ে এবং বডিটা দেখিয়ে যে ডায়াগ্রামটা অঙ্কন করা হয়, ওইটা হচ্ছে হ্যাঁ, ওনারটা ঠিক আছে, সাপোর্ট বিহীন, উইদাউট সাপোর্ট। ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলে নিই। সাপোজ আমি যদি একটা প্র্যাকটিক্যাল আইডিয়া দিলাম, আমি একটা দেওয়ালের উপর হাত দিলাম, একটা দেওয়ালকে মানে একটা ফ্যাসাদ দিয়ে রাখলাম, যে কোনো একটা দেওয়ালকে, ঠিক আছে। এখন আপনাকে যদি বলে দেওয়ালের ফ্রি বডি অঙ্কন করো, তাহলে কাকে ফ্রি বডি অঙ্কন করব? দেয়ালের, ঠিক আছে। তাহলে দেয়াল যদি ফ্রি বডি অঙ্কন, দেয়ালকে ব্যতীত অন্য সবগুলা ফোর্স ওখান থেকে সরাই ফেলতে হবে। দেয়ালকে অঙ্কন করলাম, দেয়ালকে আমি একটা চিত্রের মধ্যে দেখাইলাম, দেখানোর পর এই দেয়ালের উপর কার কি ধরনের রিঅ্যাকশন ছিল সেটা শো করতে হবে। আমি কি করছিলাম? দেয়ালকে কি করছিলাম? ফ্যাসাদ দিয়ে রাখছিলাম নাকি টেনে রাখছিলাম? প্রেসার দিছি। ফ্যাসাদ দিছি। তাহলে এটা ফোর্সটা কিভাবে হবে? ভিতরের দিকে না, দেয়ালের ভিতরের দিকে না, এরকম। এখন ঠিক সেম জিনিসটা যদি আমি একটা ব্লকের উপর, একটা যে কোনো একটা ব্লক, একটা বিম ধরলাম, বিমের এখানে একটা কেবল দিয়ে টেনে রাখছি, এখানে একটা কেবল দিয়ে টেনে রাখছি, এখানে একটা লোড ঝুলায় রাখছি ডাব্লিউ, এটা T1, এটা T2। এখন আমাকে যদি বলে এই এটাকে বি ধরলাম, এ বি সি মেম্বার, এটা হলো এ বি সি মেম্বারের উপর আমি তিনটা ফোর্স অ্যাপ্লাই করছি। একটা হলো টেনশন 1, টেনশন 2, একটা হলো ডাব্লিউ। এখন আমাকে যেটা বলবেন, যদি আমি এ বি সি মেম্বারের ফ্রি বডি অঙ্কন করি, এ বি সি মেম্বারের ফ্রি বডি মিন্স, জি ভাইয়া ডিসপ্লে দেখা ভাইয়া চিত্রটা অনেক স্লো। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি ব্যবস্থা করতেছি এটা। আচ্ছা, চিত্র কি এখন বর্তমানে আছে? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আছে ভাই। যদি কোনো প্রবলেম থাকে বলিয়েন। আচ্ছা, তাহলে আমি এ বি সি মেম্বার তিনটা অঙ্কন করলাম, এই এ বি সি মেম্বারের সহিত এ বি সি মেম্বারের ফ্রি বডি অঙ্কন করব। তাহলে এ বি সি মেম্বারকে কি করব? প্রথমে চিত্রটা ড্র করব, এ বি সি, এ বি এবং সি মেম্বার, তিনটা চিত্র কি এ বি সি মেম্বারটা ড্র করলাম। তাহলে এ বি সি মেম্বারের সাথে ডাব্লিউ লোডের কানেকশনটা কি? ডাব্লিউ লোডটা কি করতেছিল? বি বিন্দুতে নিচের দিকে প্রেসার দিচ্ছিল না, মানে নিচের দিকে টেনে রাখছিল না? তাহলে এটাকে আমাকে কি করতে হবে? নিচের দিকে শো করে দিতে হবে না? মানে ডাব্লিউ এর রিঅ্যাকশনটা কি ছিল? ডাব্লিউ এর দিক থেকে কি ছিল? ওকে টেনে নিচের দিকে টেনে রাখছিল, তাহলে আমি ডাব্লিউ লোডের রিঅ্যাকশনটা দিয়ে দিলাম। আচ্ছা, T2 এ বিন্দুতে কিভাবে কাজ করতেছিল? টেনে রাখছিল নাকি ধাক্কা দিয়ে রাখছিল? আমি তো বলছিলাম টেনে রাখছিল, মানে টান দিয়ে রাখছিল এটাকে। তাহলে এটা রিঅ্যাকশনটা কোন দিকে? এরকম হবে না?
কৌণিক। মানে অ্যাঙ্গেল বরাবর যেভাবে থাকে আর কি, যেদিকে টেনশন থাকে ওই বরাবর টেনশন। তাহলে এখানে জিনিসটা এইভাবে হবে না? জি। আচ্ছা, এখন যদি আমি বলি এই T2 মেম্বারের ফ্রি বডি অঙ্কন করো, T2 কেবলের ফ্রি বডি অঙ্কন করতে হবে, অথবা এটা T2 না দিয়ে আমি এভাবে বলি এই যে ফ্লোরটা এখানে দিছি এটা ফ্লোরে আটকানো আছে, একটা ফ্লোরে আটকানো আছে, এই ফ্লোরের ফ্রি বডি অঙ্কন করো। এই ফ্লোর কেউ কি বের করতে পারবেন? বাইরের দিকে আরো চিহ্নটা থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি আমি যদি এটা ফ্রি বডি অঙ্কন করি, তলটা অঙ্কন করলাম, এই তলের সাথে রিঅ্যাকশনটা কি করছিল? এটা কি ভিতরের দিকে হবে নাকি বাইরের দিকে হবে? বাইরের দিক। এটা কি ভিতরের দিকে নাকি বাইরের দিকে রিঅ্যাকশনটা? ওই পয়েন্টের থেকে বাইরের দিকে। বাইরের দিকে। অবশ্যই বাইরের দিকে, কারণ এটা কি এ বি টেনশনটা কি করতেছিল মেম্বারের সাপেক্ষে, কি মেম্বারটা কি করছিল? ওকে টেনে রাখছিল, যদিও বা কি ওই তলটা এ বি মেম্বারটাকে নিচের দিকে টানতে, ও নিজের দিকে টানতেছে, আর মেম্বারটা কি করতেছে? ওকে নিচের দিকে টানতেছে। তাহলে এটার সাপেক্ষে রিঅ্যাকশনটা হবে এরকম, এটা করতেছে এদিকে টানতেছে, এটা এদিকে টানতেছে। তাহলে আমাকে যেটা অঙ্কন করতে হবে সেটা হলো রিঅ্যাকশনটা মেম্বারের সাপেক্ষে। যদি এটার ফ্রি বডি অঙ্কন করি তাহলে রিঅ্যাকশনটা হবে এরকম, মানে যার ফ্রি বডি অঙ্কন করব তাকে ড্র করব, এবং যাকে সরাই ফেলবো তার রিঅ্যাকশনটা আমাকে শো করে দেখাইতে হবে। তাহলে আমি সরাই ফেলছি কাকে? এ কে সরাই ফেলছি, তাহলে এর সাপেক্ষে এটাকে কি করতেছিল? নিচের দিকে টানতেছিল। ওকে, আচ্ছা, এটাই আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। এখন এইটাকে বেস করে আমরা কিছু একটা জিনিস শিখবো, যেটা এখন আমাকে বলেন আমি একটা পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এদিকে পানি প্রবাহিত হচ্ছে, পানিটা এদিকে গিয়ে এখানে বের হচ্ছে। 1 নাম্বার সেকশনে যদি ফ্রি বডি অঙ্কন করি, মিন্স কাকে? এই অংশটাকে সরাই ফেলবো। তাহলে এই অংশটাকে সরাই ফেললে এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, এই পানির কারণে একটা ফোর্স তৈরি হবে না? এই ফোর্সের ডিরেকশনটা কি ভিতরের দিকে হবে নাকি বাইরের দিকে হবে? ভিতরের দিক। ভিতরের দিকে। এটা তো কোনো ডাউট নেই। আচ্ছা, এটা যদি বুঝতে পারেন, আমি এখানে একটা ফ্রি বডি অঙ্কন করলাম, পানিটা কিন্তু এদিক থেকে ফ্লো হচ্ছে, তাহলে এখানকার যে ফোর্সটা আছে এটার ডিরেকশনটা কি ভিতরের দিকে হবে নাকি বাইরের দিকে হবে? সরাই ফেলতেছি কাকে? একে সরাই ফেলবো, পানিটা ফ্লো হচ্ছে, বাইরের দিকে হবে। উল্টা দিকে হবে। বিপরীত দিকে। মানে আমি সরাই ফেলছি কাকে? তাহলে জিনিসটা যদি এইভাবে সরাই, রিঅ্যাকশনটা কি ভিতরের দিকে নাকি বাইরের দিকে? বাইরের দিকে। রিঅ্যাকশন ভিতরের দিকে হওয়ার কথা। বাইরের দিকে। ভাইয়া ভিতরের দিক হওয়ার কথা তো। অবশ্যই ভিতরের দিকে হবে ভাইয়া, রিঅ্যাকশন ভিতরের দিকে হওয়ার কথা। অবশ্যই রিঅ্যাকশন ভিতরের দিকে হবে। পানির ফ্লো এর উপর ডিরেকশনটা ডিপেন্ড করে না। আমি যাকে সরাই ফেলবো তার রিঅ্যাকশনটা, সাপোর্টটা আমাকে চিন্তা করতে হবে, তাহলে সেই ডিরেকশনটা অবশ্যই ভিতরের দিকে হবে। আমি জানি এখানে অনেকের গাবলা তৈরি হয়ে গেছে অলরেডি। গাবলা যাদের তৈরি হয়েছে তারা একটা হাত তুলন্ত দেখি। আছে, যথেষ্ট আছে। আর আচ্ছা, বুঝছি। এটা আমি আরো একটু বিস্তারিত ভেঙে বলি। এতক্ষণ তো সহজ আমরা বলছিলাম যাকে সরাই ফেলবো তার রিঅ্যাকশনটা শো করবো, এটা সত্য কথা। কিন্তু এখানে যে ভিতরের দিকে হয়েছে, আমি যে একটা পানির ফ্লো দিয়ে দিয়েছি, আপনাদের ফ্যাট কামড়ানি তৈরি হয়েছে এই জায়গায়। ভাই পানি তো এদিকে ফ্লো হচ্ছে, তাহলে আমি কিভাবে এটা বাইরের ভিতরের দিকে দিব? প্রশ্নটা এটা, ঠিক আছে? এখন আমি যদি এইভাবে চিন্তা না করি, একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি, এটা আমার নাই এখন আপাতত। আপনাদের কাছে, আপনাদের সবার কাছে 1 টাকার কয়েন তো সবাই দেখছেন। আমাদের কাছে কি 1 টাকার কয়েন আমরা সবাই দেখছি। ভাইয়া স্ক্রিন তো আসতেছে না।
স্ক্রিন এখন ব্ল্যাক ভাই না? আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, যদি মানে ফ্রি বডি আঁকার ক্ষেত্রে আমরা সবসময় রিঅ্যাকশন যে ফোর্সটা ওই দিকটায় বিবেচনা করবো, ঠিক না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মানে আমি এটা করি নাই তো, ইলেকট্রিক্যালি বুঝি নেই। আচ্ছা, ইলেকট্রিক্যাল হলে একটু নতুনত্ব আছে এই জায়গায়। আচ্ছা, যেখানে ছিলাম আমরা 1 টাকার কয়েন সবাই দেখছি, ঠিক আছে? আচ্ছা, এই 1 টাকার কয়েন গুলাকে আমরা সাপোজ 1000 পিস 1 টাকার কয়েন এইভাবে সাজায় রাখলাম। এখন এখানে কি করবে? প্রত্যেকটা লোড এখানে নিচের দিকে সাপোর্ট দিচ্ছে না? জি ঠিক আছে, 1000 পিস এখানে কিন্তু আছে। এখন আমাকে বলেন, এই 1 টাকার কয়েন, এটা সাপোজ ধরলাম 100 নাম্বার কয়েনটা, মানে এর উপরে কয়টা আছে? 99টা আছে। কথা একটু বুঝে বলিয়েন আর কি, মানে প্রশ্ন আনসার করলে একটু বুঝে চিন্তা করিয়েন। এখানে উপরে কয়টা আছে? 99টা। ক্লিয়ার? এটা হলো 100 নাম্বার। এখন আমাকে বলেন, এই লোডটা তো নিচের দিকে আসতেছে, ওকে, সমস্যা নাই, কিন্তু এই 101 নাম্বার এখানে একটা আছে না? জি 101 নাম্বার কয়েনটা কি করতেছে মূলত? এ যদি না থাকতো, মিস এই নিচের দিকের গুলা যদি না থাকতো, এই 100 নাম্বার কয়েনটা নিচের দিকে পড়ে যেত না? জি, কোনো রিঅ্যাকশন ফোর্স থাকতো না। কোন রিঅ্যাকশন, জি তাহলে স্যার। এখানে কি একটা আরেকটাকে সাপোর্ট দিয়ে রাখছে, এটা তো মানেন, জি নাহলে নিচের দিকে জি। পড়ে যেত জি। এটা। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এখন আমি যেটা করব, আমরা প্রাথমিক অবস্থায় এই 1000 পিস কয়েনটাকে এইভাবে করে ফেললাম, এইভাবে রাখলাম। এখন এটা এইভাবে কি থাকবে? না, সোজাভাবে তো থাকতো না। সোজাভাবে থাকবে না প্রাথমিক অবস্থা। এখন আমরা আপনি একটা সার্কেলের চাকা চিন্তা করি, সাউন্ড তো কম আসতেছে ভাই, ভাই সাউন্ড কম আসতেছে। সাউন্ড তো কম আসার কথা না, একটু দেখি তাইলে আমি কোনো আবার হেডফোন কানেক্টেড হয়ে গেছি কিনা। সাউন্ড তো কথা আমার কম আসার কথা, আমার দিক থেকে অন্তত আমার সাউন্ড এমনি লাউডলি বলে, আমি ঠিকই আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। বেশি ঠিক সাউন্ডে আছে, বলি আমি। আচ্ছা, দেখে না বললাম, তাহলে প্রাথমিক অবস্থায় আমরা কি করলাম? 1 টাকার কয়েন যদি এইভাবে রাখি, মানে তাহলে এটা কি হয়ে যাবে? ফরে যাবে প্রাথমিক অবস্থায়। এখন আমরা একটা সাইকেলের চাকা চিন্তা করি, একটা সাইকেলের চাকাটাকে যদি কি কারাভাবে রাখি, এটা কি থাকবে? এটা ফরে যাবে না? জি ফরে যাবে। জি। কিন্তু যখন এটা চলবে Support তখন কি করবে এটা? না। যতক্ষণ পর্যন্ত একটা না। নির্দিষ্ট গতিতে চলবে ততক্ষণ পর্যন্ত চাকাটা পড়বে না, ঠিক আছে? এতটুকু তো আমরা বুঝছি। এখন ঠিক সেম ভাবে এই যে পয়সাগুলো আছে, এগুলাকে যদি আমি এখানে ফেসাদ দিই, এটা এদিকে মুভ করতেছে, একটা নির্দিষ্ট গতিতে মুভ করতেছে, কিন্তু এটা একটু করতেছে না। যতক্ষণ পর্যন্ত গতিটা থাকবে, একটা নির্দিষ্ট গতি থাকবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না? একটা পয়সাও পড়বে না। সবগুলা কি যেভাবে রাখছে সেভাবে থাকবে, ওই গতিতে সামনের দিকে মুভ হবে। এটা কি বিশ্বাস করেন? রিঅ্যাকশন ফোর্স ভাই থাকা লাগবে না এক্ষেত্রে, যদি নাই না, করে। আমি শেষের বলি, দিকে একটা আমি রিঅ্যাকশন ফোর্স তো থাকা উচিত, বা সাপোর্টিং একটা কিছু থাকবে না স্যার? সাপোর্টিং, কোনো সাপোর্টিং দিই নাই আমি এখানে। এই লাস্টের 1 নাম্বার পয়সা যেটা আছে সেটাকে ধাক্কা দিছি। এই প্রত্যেকটা কি এক একটা পয়সা এক একটাকে ধাক্কা দিয়ে এটা সামনের দিকে মুভ করতে দিই। যদি একটু কি গতিতে মুভ করি, আবার স্লো মুভ করলে কিন্তু পড়ে যাবে। যখন আমি স্লো করব, আমার কি ফোর্সের অ্যাপ্লাইকৃত ফোর্সটা, মানে গতিটা, এই টাকাটা এদিক থেকে এদিকে যেটা যাচ্ছে সেটা কিন্তু পড়ে যাবে। কিন্তু যদি একটা নির্দিষ্ট গতির উপর রাখি, তাহলে সেটা কিন্তু পড়বে না। ওই সাইকেলের চাকার মতো, সাইকেলের চাকা যদি খুব স্লো মোশনে চালান তাহলে এটা কি পড়ে যাবে। যদি একটা নির্দিষ্ট গতিতে রাখি সেটা কিন্তু পড়বে না। ঠিক সেম তিনটা এখানে। এখন হয়তো আমরা ইমাজিন করতে পারতেছি না কেন, আমরা তো টাকাটাকে ওভাবে গতি দিয়ে ফেসাদ দিয়ে নিতে পারি না, ওই জন্য কেন এটা পড়ে যাবে, তো ওইটা চিন্তা করতেছেন আপনারা হয়তো। ধরে নিবেন এটা কি অনেক গতিতে চলতেছে, 100 মিটার পার কি 100 মিটার পার সেকেন্ড গতিতে চলতেছে, এটা প্রতি সেকেন্ডে কি 1 কিলোমিটার গতিতে চলতেছে, এটা মানে যথেষ্ট গতি আছে, না পড়ার মতো গতি আছে আর কি। আচ্ছা, এটা ধরে নিবেন গতিটা, যদিও বা এটা বাস্তব সম্ভব না। আচ্ছা, যেটা বললাম, তাহলে এই যে পয়সাগুলা যদি গতিতে থাকে,
তাহলে এইগুলা কি করতেছে, একটা পয়সা আরেকটা পয়সাকে সাপোর্ট দিচ্ছে না? জি এখন যদি আমাকে বলেন এই পয়সা এটা যদি না থাকতো তাহলে এটা কি ফরে যাওয়ার চেষ্টা করতো না? এটা যদি একে একটা ভিতরের দিকে ফ্যাশন না দিত তাহলে এটা কি ফরে যেত না? এই গতিশীল অবস্থায় তাহলে কি সামনের পয়সা পিছনের পয়সাকে ধাক্কা দিচ্ছে। আবার এ কি করতেছে, আমি দুইটা পয়সা যদি এখানে বিবেচনা করি, এটা একে এইভাবে দিচ্ছে, এ দিচ্ছে কি এইভাবে না সাপোর্টটা? মেইনলি ক্রিয়া প্রতিক্রিয়া এখানে আর হ্যাঁ, কি। ক্রিয়া প্রতিক্রিয়া মানে একটা আরেকটাকে সাপোর্ট দিয়ে রাখছে মূলত। ওকে দিচ্ছে, একে দিচ্ছে। আলটিমেট রেজাল্টটা কি কোন দিকে যাচ্ছে? এদিকে মুভ করতেছে। কিন্তু এ তো কি করতেছে, একটা রিঅ্যাকশন অবশ্যই দিচ্ছে একে, তারপরে তো এটা কার অবস্থায় আছে। তো এখন যদি আমি একে সরাই ফেলি, একে যদি সরাই ফেলি, তার এইটার রিঅ্যাকশনটা কি হবে? ভিতরের দিকে হবে না? বিপরীত দিকে হবে। আবার যদি কি আমি এখন একে যদি সরাই ফেলি, এই অংশটাকে যদি সরাই ফেলি, তাহলে এই রিঅ্যাকশনটা কি ভিতরের দিকে না? জি ঠিক সেম জিনিস যদি আমি এখন এটাকে ওয়াটার চিন্তা করি, পানি চিন্তা করি, এখানে আমি পানি দিলাম, 5 এর ভিতর এটা একটা 5 আছে, 5 এর ভিতর পানি প্রবাহিত হচ্ছে ফুল 5। তাহলে এটা একটা নির্দিষ্ট গতি থাকলে এখানে যে পানির লেভেল সেটা ফুল ফিল আপ হয়ে থাকবে। কিন্তু পানির গতি যদি আমি খুব কম 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 গতিতে দিই, তাহলে পানিটা হবে এইভাবে হইয়ে এইভাবে হইয়ে এইভাবে হইয়ে এইভাবে বের হবে পানিটা, ঠিক আছে? কিন্তু যদি পানি যদি অতিরিক্ত যদি আমি প্রেসার দিই, তাহলে এটা কি ফুল ফিল আপ হয়ে কি করবে, এখানে এই অবস্থায় বের হবে। এটা বুঝছেন? জি ভাই। ঠিক আছে, এই সেম জিনিসটা আমি এখানে মূলত অঙ্কন করছি। যদি পানির লেভেল যদি আমরা চিন্তা করি, যাকে সরাই ফেলবো, যদি এটা অংশ সরাই ফেলি, এর রিঅ্যাকশনটা অবশ্যই ভিতরের দিকে। ক্লিয়ার? আশা করি এখন অনেকের ক্লিয়ার হওয়ার কথা, তারপরও দুই একজনের দামলাটা থাকবে। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন তারপর আমি উত্তর দিতে পারবো, আমার যতটুকু ধারণা আছে ততটুকু বললাম। কারো যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলেন। নাই? আচ্ছা, এটা গেল। এখন আমরা আমাদের মূল পড়ায় আসি। আমরা এই চ্যাপ্টার 10 এর যা পড়াইছি তা কিন্তু সবগুলা চ্যাপ্টার 10 রিলেটেড। আমি এর বাইরে কোনো কিছু বলি নাই। যা বলছি সবগুলো আমরা ম্যাথের ক্ষেত্রেও করব, সমানের ক্ষেত্রেও করব, ঠিক আছে? ওই কথাগুলো যেগুলো আমার পরবর্তীতে গিয়ে দরকার হবে, ওই কথাগুলো কিন্তু আমি সামনে বলছি। আমি আপনাদের এই চ্যাপ্টার 10 এর বাইরে কোনো বেসিক কিন্তু বলি নাই। তো সুতরাং চ্যাপ্টার 10 ওপেন ফ্লো আর ল্যামিনার ফ্লো একই জিনিস স্যার? না না, ওপেন ফ্লো লামিনার ফ্লো একই জিনিস না। লামিনার ফ্লো টপিক 12 ভিসকাস ফ্লো, নাম্বার, টপিক 12 নাম্বার সাজেশনের টপিক 12 নাম্বার। লামিনার ফ্লো এবং ভিসকাস ফ্লো একই জিনিস। কামরুল হাসান বইয়ের কি 12 নাম্বার চ্যাপ্টার স্যার? না, চ্যাপ্টার 10 এটা কি আপনাদের আর কে রাজপুত বইয়ে চ্যাপ্টার 10 আর কে রাজপুত। আমাদের তো কামরুল হাসান বইয়ের বই কিনলাম না আমরা নাকি? কামরুল ইসলামের স্যার। কামরুল ইসলাম তো আমরা ফলো করতেছি। আপনারা কি রাজপুতের বই কিনেন নাই? না না, আমরা শুধু এমনি কামরুল জি না ইসলাম। ভাই, আমরা তো কামরুল ইসলামেরটা বলছিল। ইসলামের কামরুল ইসলাম আর এস এ মন্ডল লেখেছেন। only program solution-এর জন্য কামরুল ইসলাম। কামরুল ইসলাম কিনছেন, ঠিক আছে। আমার মনে হচ্ছে এটা আপনাদের চ্যাপ্টার এটা দিয়ে আছে ভিসকাস ফ্লো চ্যাপ্টার 6 এ, কামরুল ইসলামের বইয়ে। কামরুল ইসলামের বইয়ে চ্যাপ্টার 10 আছে ভিসকাস ফ্লো 6 এ, চ্যাপ্টার 6। আমার মনে হচ্ছে আর কে রাজপুত বইও কিনা দরকার, কারণ ওখানে যেভাবে বেসিকটা আলোচনা করা আছে এইটা অন্য কোনো বইয়ে নাই। কিছু অধ্যায় হ্যাঁ আপনি কামরুল ইসলামের বই থেকে করতে হবে, সেগুলো স্পেসিফিক কিছু অধ্যায়, কিন্তু মূল বেসিক আছে রাজপুতের বইয়ে। আচ্ছা যাক, আর মানে হার্ড কপিটা সফট কপিটা নিয়ে নিয়েন সবাই। যেখানে ছিলাম লামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো। ফ্লো দুই ধরনের হয়। ফ্লো দুই ধরনের হবার আগে আমি একটা বিষয় একটু বলে নিই। পানিটা আমার কোন একটা পাইপের মধ্যে পানিটা প্রবাহিত হচ্ছে,
পানিটা যদি খুব স্লো মোশনে প্রবাহিত হয়, মানে খুব শান্তভাবে পানিটা প্রবাহিত হচ্ছে, মিনস এটার ভেলোসিটি সাপোজ যখন 10 মিটার পার সেকেন্ড, তখন তার যে পানির ফ্লোটা, মানে পানির লাইনটা দেখতে অনেকটা এরকম হবে। এই অবস্থা, মানে এখানে এই যে বিষয়টা আমি যে লাইনগুলো ড্র করছি এর অর্থ হলো প্রতিটা লেভেলে ভেলোসিটি আগাগোড়া এক লাইনে থাকবে, মিনস এখানে কোনো ধরনের ঢেউ তৈরি হবে না, পানিটা খুব স্মুথলি স্লো মোশনে পানিটা প্রবাহিত হবে। ঠিক আছে, এটা একটা পানি ফ্লো হবার একটা ফর্ম। অথবা পানিটা হতে পারে কি এইভাবে কি ঢেউ আকারে, অতিরিক্ত যদি ভেলোসিটি থাকে, সাপোজ এটা তো 10 মিটার পার সেকেন্ড আমি দিলাম, ঠিক আছে, এই যে ভেলোসিটি এখানে দিলাম সেটা হলো 150 মিটার পার সেকেন্ড, মিনস এটা খুব দ্রুত যাচ্ছে পানিটা। তো খুব দ্রুত পানি যাইতে গেলে পানিটা কিন্তু আর এই স্মুথলি প্রবাহিত হবে না, পানিটা কি হবে এভাবে ঢেউ আকারে গেলে তারপর পানিটা প্রবাহিত হবে। এরকম ঢেউ আকারে গেলে যে পানিটা প্রবাহিত হবে সেটাকে আমরা বলি টার্বুলেন্ট ফ্লো, টার্বুলেন্ট ফ্লো। আর যেটা স্মুথলি প্রবাহিত হবে সেই পানিটাকে আমরা বলি লামিনার ফ্লো। তাহলে লামিনার ফ্লো বিষয়টা কি বুঝছেন, পানির যে ফ্লোটা তৈরি হবে সেটা খুব স্মুথলি খুব স্লোলি প্রবাহিত হবে, যেখানে কোনো ঢেউ তৈরি হবে না, যেটা কি খুব স্লো মোশনে যাবে। কিন্তু যখন পানিটা অতিরিক্ত বেগে যাওয়ার চেষ্টা করবে পানিতে কি একটা ঢেউ তৈরি করবে, ওই যে ঢেউটা সেটা হলো টার্বুলেন্ট ফ্লো, ওই ফ্লোটা। আর যেটা খুব স্লো মোশনে যাবে কোনো ঢেউ তৈরি করবে না সেটা লামিনার ফ্লো। তাহলে দুইটা ফ্লো কি বুঝতে পারছেন? জি জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, এটা গেল 2 নাম্বার বিষয়। আচ্ছা, আমার ক্লাস কয়টা পর্যন্ত? আপনাদের ক্লাস কতক্ষণ না ইসুফ ভাই? 1 ঘন্টা নেই আর কি ভাই, এই টপিকটা শেষ করেন একটু কম বেশি হয় ভাইয়া। হ্যাঁ, না আমি আজকে এখনো বলতেছি টাইম একটু কম বেশি হয় টপিকস এর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, না আমি একটু আইডিয়া করে নিলাম আর কি, কারণ আপনারা আবার বোরিং ফিল করবেন না সেটা কথা। আচ্ছা, যেখানে জি না টার্বুলেন্ট ফ্লো, তাহলে এই যে ফ্লো গুলা প্রবাহিত হচ্ছে সেই বিষয়গুলো অনেকগুলা বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন ডেনসিটি, ভেলোসিটি, এই কতটুক লেন্থে পানিটা প্রবাহিত হচ্ছে সেই লেন্থটা এল, এবং ভিসকোসিটি, এই 4টা বিষয়ের উপর কি ডিপেন্ড করে পানির ফ্লোটা কি ধরনের ফ্লো সেটা আমরা বের করতে পারবো। আমরা একটা কি যিনি এই ফ্লো নিয়ে আলোচনা করছে তার মতে রিনল্ডের মতে, যদি রিনল একটা নাম্বার আছে সেটা হলো আর রিনল নাম্বার, এই মানটা মূলত যিনি আবিষ্কার করছে তার নাম অনুযায়ী দিছে। রিনল নাম্বার ইকুয়াল টু যদি প্রেসার, ভেলোসিটি, লেন্থ, ভিসকোসিটির অনুপাত, উনি একটা অনুপাত বের করছে। এই অনুপাতে যদি এটার সংখ্যা যদি 2000-এর মান, এই মান যদি 2000-এর কম হয়, 2000-এর কম হয় যদি কি কিসের মান, রিনল নাম্বারের মান, তখন যেই ফ্লোটা তৈরি হবে সেটা হলো লামিনার ফ্লো। মিন্স ওখানকার পানিটা লেন্থের উপর, ভিসকোসিটির উপর, ভেলোসিটির উপর এবং কি ডেনসিটির উপর, এই 4টা মানে যে অনুপাত তার সংখ্যা, তার নাম্বার যদি কি হয় 2000 বা 2000-এর ছোট হয়, তাহলে যেই ফ্লোটা হবে সেটা হবে লামিনার ফ্লো। ওকে, যদি এই ফ্লোটা, এই রিনল নাম্বারের মান যদি 4000-এর বেশি হয় তাহলে সেটা হবে টার্বুলেন্ট ফ্লো। তাহলে টার্বুলেন্ট ফ্লো হতে হলে কত হবে? টার্বুলেন্ট ফ্লো তো 4000-এর বেশি, যত বেশি হবে হোক 4000-এর বেশি, ঠিক আছে? 2000 থেকে 4000 পর্যন্ত এটা কি অবস্থা? আচ্ছা, আর একটা হলো কি কত 2000-এর কত কম,
এখন বাকি আছে কত, ডিফারেন্স কত আছে মাঝখানে? 2 থেকে 1000 4000। আর 2000। তাহলে এই যে ফ্লোটা সেটা মানে কি একটা ফ্লো থেকে আরেকটা ফ্লোতে কনভার্ট হতে সময় লাগবে, মানে যতক্ষণ পর্যন্ত এই 4000-এ পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত এটা টার্বুলেন্ট ফ্লো বলতে পারবো না। এটা কি কনভার্সন অবস্থা। 2000-এর কম হলে লামিনার ফ্লো, 4000-এর বেশি হলে টার্বুলেন্ট ফ্লো। মাঝখানে যে ফ্লোটা যে সময়টা আছে সেটা হলো কনভার্সন টাইম। এখন আপনাদের যে ম্যাপগুলো পরীক্ষায় আসে, আপনি যদি 3000 যদি মনে করেন কোন একটাতে 3500 আছে, আপনি ধরে নিলেন এটা লামিনার ফ্লো, ধরতে পারবেন, আপনি লামিনার ফ্লো ধরে অঙ্কটা করতে পারবেন। 4000-এর নিচে থাকলে আপনি কি করবেন, লামিনার ফ্লো ধরে অঙ্কটা করতে পারবেন। হ্যাঁ, এখন যদি 4000-এর বেশি হয়, আপনি যদি লামিনার ফ্লো ইউজ করেন, এটা সিস্টেমেটিক্যালি ভুল, কিন্তু আপনার অঙ্ক ঠিক থাকবে। আপনি ধরে নিয়ে করছেন, আপনি লামিনার ফ্লো ধরে নিয়ে করছেন, মানে এটা যখন লামিনার ফ্লো হিসেবে কাজ করবে তখন আপনি ওই ডাটাগুলো বের করছেন, আপনি টার্বুলেন্ট ফ্লো এর ডাটা বের করেন নাই। তাহলে অঙ্ক লামিনার ফ্লো এর নাম্বারটা যা হবে হোক সেটা আলাদা বিষয়, আপনি ধরে নিয়ে করতে পারবেন, যে কোনো নিয়মে আপনি ম্যাথগুলা করতে পারবেন। কোন ম্যাথে যদি লামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লো যাই থাকবে তাক, আপনি যদি লামিনার ফ্লো ধরে ম্যাথটা করেন তাহলে ভুল হবে না, 4000-এর বেশি হলেও ভুল হবে না। আপনি লামিনার ফ্লো হলে তখন ডাটাটা বের করছেন, কিন্তু প্রত্যেকটা ম্যাথে এই রিনল নাম্বার যে নাম্বারটা আছে সেটা কি ধরনের ফ্লো আপনাকে বের করে দেখাইতে হবে। এটা প্রশ্নে বলুক আর নাই বলুক, ভেলোসিটি, ডেনসিটি, এয়ার ডিভাইড বাই ভিসকোসিটি, এই মানটা আপনাকে দেখাইতে হবে, ম্যাথটা যেভাবে আসুক এই নাম্বারটা কি আপনাকে প্রত্যেকটা অঙ্কে বের করে দেখাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে টার্বুলেন্ট ফ্লো লামিনার ফ্লো কি নাম্বারের উপর ডিপেন্ড করবে, আর একটা হলো ফ্লোটা কি টার্বুলেন্ট ফ্লো হলে এটা কি জেও আকারে যাবে, আর এটা হলে স্মুথলি যাবে। আমার মূল বিষয় হলো এখান থেকে এটা। আচ্ছা, এটা করার পর আমি এবার মূল চিত্রটা অঙ্কন করি, যেটা আপনাদের বইয়ে যাদের বই আছে, এটা হলো 10 পয়েন্ট, আপনাদের এটা কি চ্যাপ্টার 6 না এটা কামরুল ইসলামের? আচ্ছা, এটা ফরমানের নাম্বারটা হলো চ্যাপ্টার 6 এ আচ্ছা 6.2, যাদের হাতে কামরুল ইসলামের বই আছে তাদেরটা হলো 6.2, আর যাদের এটা কোনটা আর কে রাজপুত আছে, আর কে রাজপুত বইয়ের ফরমানটা হলো 10.5, আর কে রাজপুত বইয়ে 10.5, আর কামরুল ইসলামের বইয়ের 6.2। কামরুল ইসলাম স্যারের বইয়ের 6.2 আর আর কে রাজপুত বইয়ের 10.5। এখানে এই যে ফরমানটা আছে সেই ফরমানটা ম্যাথ করেন বা পরীক্ষায় ফরমান আসুক, যা করেন এই ফরমানটা ব্যতীত আপনি এই অধ্যায়ে একটা জিনিসও করতে পারবেন না। এই ফরমানটা ব্যতীত আপনি কোনো কিছুই করতে পারবেন না। এই ফরমানটা ক্লিয়ারলি বুঝতে হবে, যেটা করেন ক্লিয়ারলি কনসেপ্ট থাকতে হবে। এটা যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে আপনার এই অধ্যায়ের ম্যাথগুলার প্রবলেম 90% আপনার ক্লিয়ার থাকবে, আর 10% আপনি কি ডিফারেন্ট টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, অনলি ফর 10%। 90% ম্যাথ এই ফরমানটা যদি বুঝে করতে পারেন তাহলে কমপ্লিট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইটা অনেকবার আসছে ফ্রি, মানে আপনি যদি বিগত 5 বছরে 10টা বোর্ড প্রশ্ন খুঁজেন তাহলে মিনিমাম 6 থেকে 7 বার পাবেন, 6 বার ইজিলি পাবেন, মিন্স 50% এর উপর প্রতি বছর প্রতি 2 বছরের মধ্যে কি 2 বারই আসতে পারে, প্রতি বছর 2টা পরীক্ষা 2 বারই আসতে পারে, একবার তো মিনিমাম থাকেই এই ফরমানটা। এটা 10 মার্কের, 7 মার্কের, 5 মার্কের, 15 মার্কের বিভিন্ন টাইপের ফরমানটা আসতে পারে। এখানে অনেকগুলা পার্ট আছে, ফরমানটা আসলে 2 পেজ মেবি, কতটুকু পর্যন্ত এটা আপনাদের বইয়ের
আমি যদি বলি ফর্মানটা কত Almost ফেজ, 3 পেজ। 3 ফেজের ফর্মান মেবি অলমোস্ট। ঠিক আছে, এই ফর্মানটা যাই করেন যেভাবে করেন ফর্মানটা আসবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং বড় দেখে অনেকে বাদ দিয়েন না, জিনিসটা বুঝতে পারলে খুব ইজিলি করতে পারবেন, খুব ইজি ভাবে করা যাবে। আচ্ছা, এটা করার আগে আমি চিত্রটা একটু তাহলে ভালো করে বুঝাই দিয়ে পরবর্তী অংশটা আগামী ক্লাসে করাবো। আমি একটা সার্কুলার 5 ধরলাম, পরীক্ষায় কি কি আসবে সেটা আমরা ফলে আলোচনা করবো, মানে এটা কিভাবে আসতে পারে সেটা ফর্মানটা শেষ করার পর তারপর বুঝতে পারবো। এখন বললে অনেকের মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, এটা কিভাবে পরীক্ষায় আসবে, কিভাবে আসলে কিভাবে লিখবো সেটা আমরা পরে লিখবো। একটা সার্কুলার 5 আমরা ড্র করলাম। ওকে, আচ্ছা, এই সার্কুলার 5 এর এটা ভিতরে তো ফাঁপা নাকি সলিড থাকবে, ভিতরে ফাঁপা, এখানে পানি আমার লিকুইডটা কি ফ্লো হচ্ছে এই অবস্থায়। আচ্ছা, তাহলে এখানকার যে ডিরেকশন ফ্লো এর যে ডিরেকশন সেটা হলো ভিতরের দিকে। ওকে, এটাকে আমরা কি ডিরেকশনটা কোন দিকে, ভিতরের দিকে। ভিতরের দিকে, এতটুকু আমরা বুঝছি। আচ্ছা, এখান থেকে আমি দুইটা সেকশন কর্তন করব। চিত্রগুলো আমি যেভাবে অঙ্কন করতেছি ওভাবে চিত্র অঙ্কন করলে মুখস্থ করতে হবে না। ধরে নিলাম এখান থেকে যে অংশটা এই 5 এর শুরু থেকে শেষ পর্যন্ত এই 1 নাম্বার সেকশনের যে ডিসটেন্স সেটাকে আমরা x1 বলতেছি। ওকে, আর 1 নাম্বার থেকে 2 নাম্বার সেকশনের যে ডিসটেন্স এটাকে বলতেছি x2। এই যে লেন্থটা আছে বাকি সেটাকে আমরা বলতেছি l। ওকে, এতটুকু ক্লিয়ার। 2 নাম্বার বিষয়, এখানে 5 এর যে সেন্টার লাইন সেটা আমরা একটু ড্র করে ফেলি, কারণ এটা আমাদের দরকার হবে। এটা হলো 5 এর সেন্টার লাইন, মিন্স একেবারে সেন্টার। স্যার এলটা কি x2 সমান? x2 minus x1 equal to l। এখান থেকে এটা হলো x2, এখান থেকে এখানে হলো x1। এটা 1 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন। ওকে, আচ্ছা, এই 5 এর সেন্টারে আমার একটা স্টেপ কনসিডার করছি। স্টেপটা হলো আর ব্যাসার্ধ। আর ব্যাসার্ধের একটা স্টেপ কনসিডার করছি। এখন এটা নিয়ে একটা ঝামেলা লাগতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করে নিই। এই 5 এর এটা ক্রস সেকশনাল চিত্র না, 5 এর ক্রস সেকশনাল এরিয়া না এটা? আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়া বলতে আমরা কি বুঝি, এটা নিয়ে কারো ডাউট আছে? সম্মুখভাবে যে এরিয়াটা সেটা। তাহলে এটা দেখতে, এটাকে যদি আমি এখানে ভাষা অঙ্কন করি দেখতে অনেকটা এরকম হবে না? এটা তো আমি সাইড ভিউ দেখতেছি হালকা করে, এটা কি যখন অঙ্কন করবো এরকম একটা বৃত্ত না? জি। আচ্ছা, এখন এখানে এই সেন্টার বিন্দু হলো এটা, এটার ব্যাসার্ধ কত, আমি আর ধরলাম। তাহলে এটার ব্যাসার্ধ এখান থেকে এখানে কত, আর। তাহলে এই আরটা এটা। এখন যদি আমি এখানে যদি একটা স্ট্রিপ কনসিডার করি, তাহলে আমরা মেকানিক্সের ক্ষেত্রে কি করছিলাম মনে আছে? মেকানিক্সে এরকম যদি কোনো শেপ থাকে এরকম একটা স্ট্রিপ কনসিডার করতাম। স্ট্রিপটা কি এখান থেকে x ডিসটেন্সে একটা dx পুরুত্বের একটা কি স্ট্রিপ কনসিডার করতাম, এটাকে ইন্টিগ্রেশন করলে টোটাল অংশটা বের হতো। এখন যদি আমি 5 এর ভিতর এই সার্কুলার 5 এর ভিতর একটা স্ট্রিপ কনসিডার করি, তাহলে স্ট্রিপটা দেখতে অনেকটা এরকম হবে না? ক্রস সেকশনাল এরিয়াটা, ক্রস সেকশনাল ভিউটা কি স্ট্রিপের ক্রস সেকশনাল ভিউটা দেখতে এরকম হবে না? আর কি সাইড ভিউ দেখলে এরকম দেখতে এরকম লাগবে, ক্রস সেকশনাল ভিউ হলে এরকম হবে। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন। এই জিনিসটা স্যার এখনো ক্লিয়ার না স্যার, আরেকটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, আমি একটা বৃত্তের ভিতরে একটা সার্কুলার 5 এর ভিতরে একটা কি
সার্কুলার 5, ক্ষুদ্র একটা সার্কুলার 5 আমি অঙ্কন করব। ক্ষুদ্র একটা কি সার্কুলার 5 অঙ্কন করব। যে সার্কুলার 5টা আমি অঙ্কন করব তার থিকনেস হলো dr। তাহলে আমি যদি এটাকে বাইরে ড্র করি, মানে একটা বাস্তবে চিত্রটা দেখতে হবে অনেকটা এরকম। মানে ভাই একটা পাইপের ভিতরে আরেকটা আমি পাইপ অঙ্কন করতে গেলে ওই পাইপের যে থিকনেসটা ওইটা ডিআর হবে। এইটাই, এই 5টা আমি ভিতরে অঙ্কন করছি, এই টোটাল 5টাই আমি ভিতরে অঙ্কন করছি। যদিও এখন আমি সাইড থেকে দেখলে এইরকম একটা স্ট্রিপই দেখবো, আমি আর কিছু দেখবো না। এটা যদি আমি কি সাইড থেকে দেখলে অনেকটা এরকম দেখবো, কিন্তু আর ক্রস সেকশনাল দেখলে এই শুধু এই ডিআর পুরুত্বটা দেখবো। কিন্তু যদি বাস্তবে চিত্রটা হলো এরকম, এই ডিআর পুরুত্ব হলো, এটা হলো ডিআর, এটা আর বরাবর আর ব্যাসার্ধের আছে বিধায় এটাকে ডিআর ধরছি, আর এখান থেকে যে ডিসটেন্স সেটা হলো আর। এটা কি, এটা বুঝেন কিনা দেখেন। এই চিত্রটা আমি ভিতরে অঙ্কন করছি মূলত। এই জি দুইটা স্যার, পার্ট, ক্লিয়ার। এই দুইটা পার্ট মিলেই মূলত এই চিত্রটা। ঠিক আছে, তাহলে পুরুত্বটা কত ডিআর, এখানে ডিআর হলো এটা পুরুত্বটা, আর আরটা কি এই কেন্দ্র থেকে এটার ডিসটেন্স আর, এই কেন্দ্র থেকে এটার ডিসটেন্স আর, আর এখান থেকে কেন্দ্র থেকে কি টোটাল ডিসটেন্স বড় হাতের আর। ক্লিয়ার এটা? আচ্ছা, এটা গেল। 2 নাম্বার বিষয়, এই যে ক্ষুদ্র স্ট্রিপটা যে যে 5টা নিছি তার লেন্থ হলো dx, মানে 5 এর লেন্থ, ক্ষুদ্র যে 5টা কনসিডার করছি dr পুরুত্বের, সেই লেন্থটা হলো কি dx। ওকে, আচ্ছা এখন আমার বিষয় হলো 1 নাম্বার সেকশনের যে ফ্যাসাদ সেটাকে আমরা ফি ধরলাম। 1 নাম্বার সেকশনের ফ্যাসাদ ফি। তাহলে আমাকে যদি বলেন এখন এই 1 নাম্বার সেকশনের টোটাল ফ্যাসাদটা কত হবে, কেউ কি বলতে পারবেন? টোটাল ফ্যাসাদ, টোটাল ফ্যাসাদ যে কথা ফোর্স একই কথা। ফি ওয়ান এর মান E1 এর টোটাল প্রেসার P plus P2 ফি হচ্ছে ইনটু del P by del এটা হয় কিনা দেখেন তো। ফি মিস 1 নাম্বার সেকশন, এই সেকশনটা কিন্তু এটা, এই 5টাই মূলত এই বরাবর অংশটা আমি ক্ষুদ্র অংশের জন্য বিবেচনা করতেছি এগুলা। ঠিক আছে, ক্ষুদ্র অংশের জন্য তাহলে এরিয়া কোনটা, পাই আর স্কয়ার ইনটু ফি। ফি হলো কি এই ক্ষুদ্র অংশের ফ্যাসার, এই 1 নাম্বার সেকশনের ফ্যাসার, তার সাথে এরিয়াটা কাউন্ট হবে। মিস 1 নাম্বার সেকশনের টোটাল ফ্যাসার, এটা হলো কি এই ক্ষুদ্রের জন্য, যখন এটাকে ইন্টিগ্রেশন করব তখন টোটাল অংশটা চলে আসবে, সেটা আমি পরে দেখব। কিন্তু এই সেকশন বরাবর তাহলে এটার কি, এটাকে যদি আমি ধরি, এটাকে আমরা ধরলাম ফি ওয়ান। ফি ওয়ানটা কি মূলত একটা ফোর্স, টোটাল ফ্যাসার যে কথা কি ফোর্স একই কথা, এটা একটা ফোর্স। এটা নিয়ে মনে হয় কাবলা আছে মনে হয় কারো, এটা নিয়ে কাবলা আছে কারো? কারো দ্বিমত আছে বা কারো কনফিউশন থাকলে বলেন। ভাই আরেকবার একটু রিপিট করে দেন। আচ্ছা আচ্ছা, তা এটা রিপিট করার আগে আমি কিছু বিষয় একটু ক্লিয়ার করে নিই। আপনাদের দ্বন্দ্বটা মূলত ওই জায়গায় তৈরি হচ্ছে। আপনার আমি তো দোষী 1 নাম্বার সেকশন, এটা পুরোটা ঠিক আছে, এইটাও পুরোটা দোষী আমি। এখন বিষয়টা হলো আমি তো এরিয়াটা কাউন্ট করছি ছোট অংশের জন্য, আমি তো ধরার সময় তো পুরোটা দোষী। এটা নিয়ে একটা প্রশ্ন আছে না? ভাইয়া কি বলছিলেন?
আচ্ছা আমি যেখানে ছিলাম, তাহলে আমার এখানে আমি তার আগে আমাদের যে বিষয়টা আছে সেকশনটা, আমি যেই সেকশনটা ধরছি সেটা মূলত প্রথমত আগে এই ক্ষুদ্র অংশের বিবেচনা, সবগুলা ক্ষুদ্র অংশের সাপেক্ষে করব। ক্ষুদ্র অংশের সাপেক্ষে করার পর ওই মানগুলাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন টোটাল অংশে টোটাল ওই দুইটা সেকশনের মধ্যবর্তী ডিফারেন্সটা আসবে, যেটা যেটা আসবে সেটা পরে আসবে। কিন্তু আমি এখন যা বিবেচনা করব সবগুলো ছোট অংশের সাপেক্ষে। ক্লিয়ার? যা যা যে যে এরিয়াটা আমরা বিবেচনা করব সবগুলা ক্ষুদ্র অংশের সাপেক্ষে। এখন কোনো বড় অংশে আমরা যাব না, যা বিবেচনা করব একটা 5 এর ভিতর 5 অঙ্কন করছি মূলত আমাদের কাজটা সহজ করার জন্য। তাহলে আমরা যা বিবেচনা করব তা এখানে। তাহলে 1 নাম্বার সেকশনের ফ্যাসাদ যদি আমি বলি সেটা মূলত এই ক্ষুদ্র অংশের জন্য। এটা কি শুধুমাত্র ক্ষুদ্র অংশের জন্য এটা। তাহলে ক্ষুদ্র অংশের এরিয়া কত? আগে ক্ষুদ্র অংশের এরিয়া কত? ক্ষুদ্র অংশের ব্যাসার্ধের কি আর, তাহলে এরিয়া কত হবে? পাই আর স্কয়ার। আর স্কয়ার। তাহলে এই ক্ষুদ্র অংশের ফ্যাসাদ তো কি এখানে যে ফ্যাসার এখানে যে ফ্যাসার একই, কি পুরো সেকশনে ফ্যাসার একটাই, ফ্যাসার এক দাগে কনস্ট্যান্ট, এটা ফ্যাসার কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষুদ্র অংশের ফ্যাসার যে কথা এখানে এখানে প্রত্যেকটা দাগের ফ্যাসার একই কথা, কারণ ফ্যাসারটা হলো কি প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রদত্ত বলের মান। ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রদত্ত বলের মান। তাহলে আমরা ফ্যাসারটা এই 1 নাম্বার সেকশনের ফ্যাসারটা ফি, তাহলে টোটাল ফ্যাসারটা কত হবে? ফি1। ফি1 মিন্স কি টোটাল ফ্যাসার বলতে এই ক্ষুদ্র অংশের এরিয়ার মধ্যে যতটুকু এরিয়া আছে ওই এরিয়াটা গুণ করে দিলে হবে। তাহলে ফি হলো টোটাল ফ্যাসার, কি 1 নাম্বার সেকশনের ফ্যাসার, তার সাথে যদি এরিয়াটা গুণ করে দিই তাহলে কি টোটাল অংশের ফ্যাসার চলে আসবে না 1 নাম্বার সেকশনের। এই ক্ষুদ্র স্ট্রিপের জন্য 1 নাম্বার সেকশনের টোটাল ফ্যাসার কত? ফি ইনটু 5 আর স্কয়ার। ক্লিয়ার? জি। তো 2 নাম্বার স্যার সেকশনের এখন ক্লিয়ার। 2 নাম্বার সেকশনের ফ্যাসার যদি আমি আসি, তাহলে এখন 2 নাম্বার সেকশনের কি ফ্যাসার কত হবে? এখানে ফ্যাসার গ্রেডিয়েন্ট আছে না একটা, তাহলে আমরা জানি ফ্যাসার গ্রেডিয়েন্ট কত? ডেল ভি বাই ডেল এক্স। তাহলে ডিসটেন্স কতটুক? ডিএক্স না? এখান থেকে এই সেকশন থেকে এই সেকশনের ডিসটেন্স কতটুক? ডিএক্স। তাহলে আমরা এটার সাথে যদি ডিএক্স গুণ করে দিই তাহলে কি ফ্যাসার বৃদ্ধির পরিমাণটা পেয়ে যাব না? তাহলে এখন যদি এই 2 নাম্বার সেকশনের ফ্যাসার বের করতে হয় পি প্লাস ডেল ভি বাই ডেল এক্স ইনটু ডিএক্স হবে না? এটাই কি ফ্যাসার। এখন 2 নাম্বার সেকশনের ফ্যাসার এটা। তাহলে টোটাল ফ্যাসার কি হবে? পাই আর স্কয়ার। ক্লিয়ার? এটা কিন্তু আমি আগে করাইছি, এতক্ষণ যা করাইছি কিন্তু এটাই করাইছি কিন্তু ফ্যাসার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তার সাথে এরিয়াটা গুণ করে দিছি আমি। তাহলে 2 নাম্বার সেকশনে টোটাল ফ্যাসার ফি প্লাস ডেল ফি বাই ডেল এক্স ইনটু ডিএক্স ইনটু 5 আর স্কয়ার। আশা করি কারো প্রবলেম নাই। ওকে, এটাতে যদি আসি, এখন আমি আসবো শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস এখানে আসবে। এখন আমাকে বলেন তো ভাই হবে, জি ভাইয়া, মানে ক্লাস কতক্ষণ হবে ভাই আর কি এটা বলতেছি। ও আচ্ছা আচ্ছা, ক্লাসটা এখন তাহলে আগামী ক্লাসে এরপর থেকে শুরু করব। অলরেডি টাইম হয়ে গেছে, অনেকে বের হয়ে যাচ্ছেন। ক্লাস ছিল 40 জন, এখন 28 জনে চলে আসছে আস্তে আস্তে। আমরা বাকি ক্লাসটা ইনশাল্লাহ আগামী ক্লাসে নিব, এখান থেকে শুরু করব আর কি। ঠিক আছে।